আমি ঐশ্বর্যকে না, বরং সিজদাকে আমার নাতি সার্জিস মির্জার বউ করতে চাই। সিজদাই সার্জিসের বউ হয়ে হালিমা মঞ্জিলে পা রাখবে। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে চমকে ওঠে সিজদা। তার হাত পা অনবরত কাঁপতে থাকে। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা কপালের ঘাম মুছে ভীতি চৌধুরীর দিকে তাকিয়ে দেখে তিনি তার দিকেই রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রয়েছে। যা দেখে কেঁপে ওঠে সিজদার জীর্ণ শীর্ণ বুক। সিজদা জানে যে আজকে তার কপালে শনি আছে। বিথি চৌধুরী বারবার বলেছিল সে যেন কোনোভাবেই পাত্রপক্ষের সামনে না যায়। সিজদাও ভেবেছিল এতে ভালোই হবে, এই সুযোগে সে কিছু সময় ঘুমিয়ে নিতে পারবে। তাই তো সিজদা তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করে ঘুমোতে এসেছিল। তখনই ঐশ্বর্য এসে সিজদাকে বলল, বাহ, বাড়িতে এত কাজকর্ম রয়েছে আর তুই কিনা এখানে আরাম করে ঘুমাচ্ছিস। কোনো কাজ বাকি নেই আফামনি, আমি সব কাজ কইরা আইছি। ম্যাডাম কইছে আমি যেন ফোলার পক্ষের লোকদের সামনে না যাই। সেই সকাল থেকে কাজ করতে করতে শরীরটা কেমন জানি আর চলতেছে না। তার লাইগা ভাবলাম একটু চোখ দুইটা বন্ধ করে পড়ে থাকি, তাইলে ভালো লাগবো। আমি এত ইতিহাস জানতে চাইনি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আফামনি, কন, আমি কইরা দিতাছি। মম আমার সাথে সব কথাই শেয়ার করে, কিন্তু বিয়ের ব্যাপারে সবটা বলতে চাচ্ছে না। বলছে যে এটা সারপ্রাইজ থাকবে। আরে বাবা, আমি যার সাথে সংসার করব তার নামটাই পর্যন্ত এখনো জানি না। শুধু শুনেছি ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, চকলেট বয়। আমার আর তর সইছে না রে, বাইরে পাত্রপক্ষ এসে গিয়েছে, ছেলেও নিশ্চয়ই এসেছে। তুই আমার ফোনটা নিয়ে একটা ছবি তুলে এনে দে প্লিজ সিজদা। ঐশ্বর্যের আকুতি মিনতি দেখে সিজদা মনে মনে বলল, আফামনি আপনি এত ভালা কইরা আমার লগে কথা কইতাছেন, আমার তো বিশ্বাসই হইতেছে না। সিজদা থেকে রেসপন্স না পেয়ে ঐশ্বর্য সিজদার কাঁধে হাত রেখে বলল, কিরে, এত কি ভাবছিস? ম্যাডাম যে ফোলার পক্ষের লোকদের সামনে যাইতে না করছে। আরে কিছু হবে না, তুই যা, মমকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে বলে সিজদা ফোন হাতে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাইরে গিয়ে জানতে পারে পাত্র আসেনি, তার পরিবারের সদস্যরা এসেছে। সিজদা কি মনে করে মাথায় ঘোমটা টেনে গাড়ির দিকে এগিয়ে তাদের সাথে মতবিনিময় করে। আর সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভুলের মাসুল স্বরূপ সিজদাকে হয়তো তার শেষ আশ্রয়স্থলটুকুও হারাতে হবে। ভাবতেই সিজদা অশ্রুসিক্ত হয়ে ওঠে। হালিমা বেগম সিজদাকে নিয়ে ঐশ্বর্যের পাশে বসিয়ে দেয়। আর এদিকে ঐশ্বর্য রাগে গজগজ করতে করতে সোফা ছেড়ে উঠে এসে বিথি চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, এইসব কি হচ্ছে মম? প্লিজ ডোন্ট ক্রাই বেবি, এখানে ভুলটা তোমার হয়েছে। আমি তো ওই মেয়েটাকে পাত্রপক্ষের সামনে যেতে বারণ করেছিলাম, তুমি ওকে পাঠিয়েছ তাদের সামনে। আরে আমি কি জানতাম নাকি তাদের রুচি এত নিচে হবে? তারা আমার মতো সুন্দর, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে যে কাজের মেয়েকে পছন্দ করবে, এটা আমি ভাবতেও পারিনি মম। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম বেবি। আমরা না মানলেও এটাই সত্যি যে সিজদা রূপবতী মায়াবতী একটা মেয়ে, যে কেউই ওকে দেখলে পছন্দ করবে। এজন্যই আমি ওকে একটা রংচটা সুতির 3 পিস পরতে দিয়েছিলাম, চুলে তেল দিতে বলেছিলাম, যাতে করে ওকে দেখতে বিশ্রী লাগে। বাই এনি চান্স পাত্রপক্ষের কেউ দেখলেও যাতে ওকে পছন্দ না করে। কিন্তু কী লাভ হলো, সব প্ল্যান ভেস্তে গেল। এখন যদি তারা কোনোভাবে জানতে পারে সব রান্না সিজদাই করেছে, তাহলে তো আরও বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তুমিও না মম, একটু বেশি বেশি করো। কি দরকার ছিল এত বানিয়ে বলার? আমি কোন ক্লাসে বৃত্তি পেয়েছি মম? আমি তো কোনো মতে টেনে টুনে পাশ করেছি। তুমি আমার প্রশংসা করতে গিয়ে উল্টাপাল্টা যা না তাই বলে দিয়েছো।
আরে আমি এত কিছু জানি নাকি? আমি নিজেই তো এসএসসি ফেল করেছি। বিয়ের আগে তোমার পাপাকে মিথ্যে বলেছিলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন কি হবে মম? আমার জায়গায় এই কাজের মেয়েটা হালিমা মঞ্জিলের বউ হয়ে যাবে। ডোন্ট প্যানিক বেবি, আমি দেখছি কি করা যায়। আগামী পর্ব পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।